কিভাবে স্টার্ট করব, কি টপিক নিলে আমার ভালো হবে। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। আমরা কতগুলো পেপার পড়লে আমাদের ওই টপিকটা সম্পর্কে আইডিয়া আসবে, তারপরে হচ্ছে কিভাবে লিখতে হবে, এই জিনিসগুলোই আলোচনা করা হবে। তো এখন আম, সবার প্রথমেই আমাদের যেটা করতে হবে, রিসার্চ শুরু করার আগে আমাদের রিসার্চ সম্পর্কে কিছু জানতে হবে। মানে রিসার্চ জিনিসটা কি? রিসার্চ জিনিস যেটা মিন করে থাকে সেটা হচ্ছে কোনো একটা সাবজেক্ট কিংবা কোনো একটা পার্টিকুলার টপিকের উপরে আমার ইনকোয়ারি করা বা ইনভেস্টিগেট করা। যেমন ধরেন আপনার কোনো একটা যে বিষয় ভালো লাগলো, আপনি সেই বিষয়টার প্রতি অনেক রিসার্চ করে থাকেন যে এটা কেন হলো, কিভাবে হলো, আর এর থেকে ভালো হয় করা যাবে কিনা। সেটাই রিসার্চও সেরকম একটাই। এই পৃথিবীতে যতগুলা রিসার্চ দেখবেন কোনোটাই প্রায় বলতে গেলে কমপ্লিট না। সবার কিছু না কিছু ড্রব্যাক থেকে যায়। যেটা নিয়ে মানুষ কাজ করে সেটাই হচ্ছে মনে করেন একটা নতুন আইডিয়া দিবে, এটাই একটা রিসার্চ। আবার কেউ হয়তো নতুন নতুন টপিক নিয়ে রিসার্চ করতেছে, হয়তো মানে পৃথিবীতে এক্সিস্টই করে না কিন্তু ওই জিনিসটা রিসার্চ করতেছে। যেমন ধরেন এই করোনা ভাইরাসের যে প্রোটিন মানে ভ্যাকসিনটা আবিষ্কার করছে এই জার্মানি কয়েকদিন আগে। ইয়া ওই ভাইরাসটার প্রোটিনটা কিন্তু একবারে নতুন প্রোটিন। মানে এটা পৃথিবীতে এই প্রথম ওই প্রোটিনটা তৈরি করা হয়েছে, যেটা মানুষের শরীরে ঢুকিয়ে ঢুকিয়ে দিলে অটোমেটিক মানুষের শরীরে একটা প্রোটিন আর হচ্ছে অ্যান্টিবডি তৈরি হয়ে থাকবে। ওই অ্যান্টিবডিটা এমন ভাবে তৈরি হবে যদি কখনো করোনা ভাইরাসের মানে এই ধরনের ভাইরাস যদি মানুষের শরীরে দেখা দেয়, ওই প্রোটিনটা ওকে অ্যান্টিবডিটা ওকে এমন ভাবে গ্রাস করে নিবে যেন ওইটা ওই মানুষের শরীরে কিংবা মানব দেহে ছড়াইতে না পারে। তো এই জিনিসটাই মূলত মানে রিসার্চ, নতুন কনসেপ্ট বা মেথোডোলজি বা আন্ডারস্ট্যান্ডিং নিয়েই মানে সামনে আগাইতে হয়। এখন পরের যে আমরা কি রিসার্চ কি কি না, মানে আমরা কাকে রিসার্চ বলতে পারবো না। যেমন ধরেন যেমন ধরেন কোনো একটা বিষয় নিয়ে আমরা শুধু ইনফরমেশন নিলাম কিন্তু কোনো ওইটার কোনো আউটপুট নাই, কিংবা ওইটার নতুন কোনো কোনো কিছু বের হলো না আমাদের ওই আইডিয়াটা থেকে। কাউ আমি মানে আগে যা ছিল তাই আছে, এটাকে রিসার্চ বলা যাবে না। আবার আপনি যেটা হচ্ছে বলা যায় আপনার মন যেটা বলতেছে এটা 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 আপনার বিলিফ কিংবা অ্যাজাম্পশনও রিসার্চ না, যদি ওইটার কোনো পার্টিকুলার প্রুভেন টেস্ট বা বিলিফ না থাকে। মানে আপনার একটা টেস্ট থাকতেই হবে যে এটা আমি শিওর, হ্যাঁ এটা এই কাজটা করে থাকে। তো আমরা এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা এখন কিভাবে রিসার্চটা স্টার্ট করতে পারি। তো আমি যেটা প্রথমেই বলছিলাম, আমাদের একটা স্ট্রং টপিক থাকতে হবে। টপিক হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এই টপিকই যদি আপনার ভালো না হয়ে থাকে তাহলে আপনি রিসার্চ করেও মজা পাবেন না, কিংবা আপনার মনে হবে একটা পর্যায়ে যে এটা কি নিলাম, আমার তো ভালো লাগছে না, কিংবা আমি তো এটা পারিই না। আর রিসার্চ নেওয়ার আগে আপনার অবশ্যই কিছু একটা আইডিয়া থাকতে হবে ওই টপিকটার উপরে, যেটা মানে থাকা উচিত। না থাকলে ওই মাঝখানে আমার যেটা হয়েছিল, আমার কতগুলো জিনিসের উপরে আইডিয়া ছিল না, সেটা মাঝখানে যে মনে হয়েছে আমার এই টপিকটা নেওয়াই ভুল হয়েছে। মাঝে মধ্যে চাচ্ছিলাম যে রিসার্চটা না থাকলেই ভালো হতো। তো আমি এর জন্যই বলা হচ্ছে যে মানে আপনার একটা স্ট্রং টপিক থাকতে হবে, যেটা মানে ভ্যালু থাকবে সামনে। আপনি ভবিষ্যতে কখনো যদি আপগ্রেড করতে চান তাহলে এটার একটা স্কোপ থেকে যাবে আপনার জন্য রিসার্চের। তারপরে আপনি মনে করেন একটা টপিক চুজ করলেন, ধরেন এআই জিনিসটা আপনার, সাপোজ ধরেন এআই দিয়ে আপনার যেটা করা যেতে পারে স্পিচ রিকগনিশন বা এরকম যে কোনো কিছু, রিকমেন্ডেশন সিস্টেম কিংবা তারপরে হচ্ছে আরো অনেক, তারপরে হচ্ছে নেটওয়ার্কিং সাইট আছে। অনেকে নেটওয়ার্কিং এও বিভিন্ন জিনিসের রিসার্চ করা যায়, যেমন টিসিপি আইপি এইসব ক্ষেত্রে। এখানে মানে এখনো কি বলা, ডেভেলপমেন্টের অনেক সুযোগ আছে, স্কোপ এরিয়া আছে।
এখনো হচ্ছে, মানে আপনারা যদি নেট সার্চ দিয়ে দেখেন তাহলে দেখবেন যে এই টিসিপি আইপিভি6 থেকে আরো মানে করার চেষ্টা করতেছে, আপগ্রেড। কিংবা তারপর দেখবেন এলন মাস্ক উনি চাচ্ছে যে আকাশে বেলুনের মাধ্যমে সবাইকে নেটের সুবিধা দেবে। এটাও কিন্তু একটা রিসার্চে, মানে ওনারা কিন্তু রিসার্চ করতেছে। তো এরকম মানে নতুন নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আগাইতে হবে। এখন পরে যেটা মনে করেন আপনি একটা টপিক চুজ করেই ফেললেন, এখন কি করতে হবে? তারপরে যেটা করতে হবে, আপনার ওই টপিকটার উপরে আপনার ইনফরমেশন নিতে হবে। বিভিন্ন পেপার পড়তে পারেন, ব্লগ সাইটে অনেক ব্লগ থাকবে। ওই টপিকটা ধরে গুগলে সার্চ করবেন যে এই জিনিসটার আসলে কি। মানে গুগল হচ্ছে আমাদের সবচেয়ে বড় বন্ধু, যেটা বলা হয়ে থাকে সিএসসির বড় বন্ধু হচ্ছে গুগল। আর এটা হচ্ছে মানে এখন ঘাটাঘাটি করলে বিভিন্ন জিনিস পেয়ে যাবেন, যেটা আপনাকে আরো আইডিয়া দিবে, আরো ইনসাইট দিবে যে এটা আসলে কি করছে, কিভাবে করা যায় সামনে। তারপরে এই ইনফরমেশন গ্যাদার করে আপনাকে মনে করেন পেপার কিংবা ব্লগ সাইট নিলেন কিছু, এখন ওইটাকে আপনার পড়তে হবে। তো ওই পেপার গুলা কতগুলা পড়বে? আর মোটামুটি যেটা আমি মানে একজনের রেফারেন্স দিব, অ্যান্ড্রু এনজি, আপনারা হয়তো নাম শুনে থাকবেন, যিনি একজন আমেরিকান সায়েন্টিস্ট, এআই রিসার্চার। আমার কাছে ওনাকে পার্টিকুলারলি ভালো লাগে, তার কিছু কোর্স করেছিলাম, ফ্রি ফ্রি অবশ্য। উনি মানে কিছু একটা আইডিয়া দিয়েছিল যে মনে করেন আপনি যদি কখনো রিসার্চ করেন, অ্যাটলিস্ট 10টা থেকে 15টা আপনার পেপার পড়তে হবে। এটাতে তাহলে আপনার মোটামুটি একটা গুড আন্ডারস্ট্যান্ডিং আসবে ওই টপিকটার উপরে। আর যদি আপনি আরো ডেপথে যেতে চান তাহলে আপনার মিনিমাম উনি যেটা বলছে 50 থেকে 100টা পেপার পড়লে আপনি ওই টপিকের অনেক মাস্টারি লেভেলে যেতে পারবেন। তো এখন উনি যেটা বলছে, যদি বেসিক আমরা মোটামুটি মানের একটা পেপার করতে চাই তাহলে আমাদের অ্যাটলিস্ট 10 থেকে 15টা পেপার পড়তেই হবে। তো এখন মনে করেন পেপারগুলো পড়লেন, তো আপনার কি করতে হবে এরপরে? এরপরে আপনি কিছু পেপার পড়ার পরে আপনি ওইখান থেকে কি বুঝলেন সেই জিনিসটা আপনি মোটামুটি আপনি নোট ডাউন করে রাখতে পারেন, ভবিষ্যতে যেটা কাজে দিতে পারে। তো এখন আমরা পরের স্লাইডে যাচ্ছি। এই লিখে রাখার পরে আপনি দেখবেন এখান থেকে আপনার আরো কিছু আইডিয়ার মানে মাথায় আসবে কিংবা কোশ্চেন ঘুরবে, যে এই জিনিসটাকে আর কি করা যায়, এই জিনিসটা সম্পর্কে আর কি জানতে পারি। এখন ওই টপিকটা ধরে আবার সার্চ দিবেন যে এটা আরো এলাবোরেটলি জানার জন্য আপনি সার্চ করতে পারেন। সো এটাই বলা হয়েছে এই পয়েন্টটায়, নো মোর অ্যাবাউট ইউর টপিকস এন্ড রিথিং। এরপরে আপনি কি করবেন? এরপরে মানে সব থিঙ্কিং আরো ওই টপিকটা সম্পর্কে জানার পর আপনি মোটামুটি আপনার পেপারের দিকে হাত দিবেন, মানে লেখার জন্য। যে আপনি মোটামুটি একটা মানে ড্রাফট পেপার এটাকে যেটা বলা যায়, ইন্ট্রো কনক্লুশন দিয়ে আর আপনি কোন কোন জায়গা থেকে রিসোর্স গুলো নিয়েছেন, এটা হচ্ছে আপনার সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনাকে আপনি যদি কখনো কোনো জায়গায় পেপার পাবলিশ করতে চান তাহলে ওনারা দেখবে আপনি সাইটেশন কি আপনি ঠিক মতো করেছেন কিনা। সাইটেশন জিনিসটা যেটা আমাদের যে পেপারটা পাবলিশ করার জন্য স্যার জমা দিয়েছিল, সেই পেপারে মানে আমাদের যে রিভিউটা এসেছিল সেটা হচ্ছে সাইটেশনের প্রবলেম ছিল কিছু। পরে আমরা হয়তো ঠিক করে জমা দিয়েছি, এখন পর্যন্ত পেন্ডিং এ আছে, জানি না কি হবে। এই সাইটেশন জিনিসটা হচ্ছে মেইন। আপনার মনে করেন আমরা যেটা ভুল করেছিলাম সেটা হচ্ছে আমরা বিবলিওগ্রাফিতে ধরেন 5 নম্বরের জায়গায় আমার ইন্ট্রোডাকশনে 5 লেখা প্রথমে, কিন্তু আমি ওই 5টা দিয়েছি 10 নম্বর সিরিয়ালে। এভাবে দিলে হবে না, একটা সিরিয়াল মেনটেন করতে হবে। তো এটাই বলা হচ্ছে আপনার পেপারের সাইটেশন ভালো থাকতে হবে। আর ইন্ট্রো অ্যাবস্ট্রাক্ট, এই দুইটা হচ্ছে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে থাকে। কারণ আপনার ইন্ট্রো এন্ড অ্যাবস্ট্রাক্ট এন্ড ইন্ট্রো পড়েই কিন্তু অনেকে আপনার পেপার সম্পর্কে আইডিয়া দেবে যে আপনি পেপারে আসলে কি বোঝাতে চাচ্ছেন, কি করেছেন, কি ইনসাইটটা আপনার দিবে পেপারটায়।
ভাইয়া তোমার একটা আওয়াজটার মধ্যে আচ্ছা প্রবলেম আচ্ছা হচ্ছে। আচ্ছা এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে মানে পেপার রাইটিং এর ক্ষেত্রে আপনার অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রো, কনক্লুশন, এই তিনটা জিনিস ভালো মতো ফোকাস করতে হবে। অ্যাবস্ট্রাক্ট যেটা করবে, আপনি যখন কখনো কোনো জায়গায় রিভিউ দিবেন কিংবা আপনার পেপার মনে করেন পাবলিশ হয়ে গেছে, কখনো কেউ আপনার পেপার পড়তে গেলে আপনার অ্যাবস্ট্রাক্ট এর ইন্ট্রোটা অনেকেই পড়ে থাকে, বিশেষ করে অ্যাবস্ট্রাক্টটা পড়ে। এই অ্যাবস্ট্রাক্টে আপনি যেটা বলে থাকবেন সেটা হচ্ছে আপনি পেপারটা কি করেছেন, মানে কি আউটপুট দিতে চেষ্টা করেছেন, সেই জিনিসটা ফোকাস করে থাকে। এইটা যদি আপনার বেটার না হয় তাহলে আপনার পেপারের মোটামুটি মূল্যহীন হয়ে পড়ে। আপনাকে সবসময় পেপার রাইটিং এর ক্ষেত্রে যে জিনিসটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আর ইন্ট্রো, কনক্লুশন। রেজাল্ট এন্ড ডিসকাশন তো আছেই, এটা তো আপনি যেটা করবেন, কিন্তু এই তিনটা জিনিস ভালো মতো ফোকাস করতে হবে। যেটা মানে আমরা পেপার জমা দেওয়ার পরে যেটা বুঝতে পারছি, স্যার আমাদের অনেক কিছু গাইড করেছিল। দেন আপনি মনে করেন মোটামুটি একটা পেপার দাঁড় করিয়ে ফেললেন, এরপরে আপনি ওই জিনিসটাকে আবার পড়বেন। মানে পড়ে আপনি ভুল যেটা করতে পারেন, আপনার পেপারে কোনো ভুল আছে কিনা, গ্রামাটিক্যাল এরর আছে কিনা। যে জিনিসটা আরো একটা ফ্যাক্টর, গ্রামাটিক্যাল এরর হচ্ছে, আমরা যেহেতু বাঙালি, বাংলায় আমাদের হচ্ছে মেইন ভাষা, ইংলিশে হয়তো আমাদের সমস্যা। আপনি এই ক্ষেত্রে যেটা করতে পারেন, আপনি আপনার ভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্ট কিংবা অন্য কোনো বড় ভাই, সিনিয়র ভাই যে ইংলিশ ভালো পারে তাদের হেল্প নিতে পারেন। যে জিনিসটা আমাদের স্যার এক ইংলিশ ডিপার্টমেন্টের এক স্যারের মাধ্যমে করে দিয়েছে, ওই স্যারকে অনেক ধন্যবাদ। স্যার না থাকলে হয়তো আমাদের অনেক গ্রামাটিক্যাল এরর থেকেই যেত। এই মানে গ্রামাটিক্যাল এররটাও হচ্ছে একটা মেইন ফ্যাক্টর হিসেবে কাজ করে থাকে। এর জন্য বললামই হচ্ছে আপনি বড়কে কোনো সিনিয়র যে ইংলিশ ভালো পারে কিংবা কোনো টিচারের হেল্প নিতে পারেন। এই হচ্ছে মানে মোটামুটি স্টার্ট সরি, এটা হচ্ছে মানে বেসিক স্টেপ অফ রিসার্চ, কিভাবে আমরা মানে রিসার্চের দিকে এগোতে পারি। আর হচ্ছে যে যেটা বলছিলাম আপনাদের, অ্যান্ড্রিউ এনজি যেটা বলেছিল যে আপনার একটা এরিয়া অফ ইন্টারেস্ট নিতে হবে। ওই ইন্টারেস্ট মানে টপিকটা চুজ করার পরে আপনার ওই টপিকের মিনিমাম 15 থেকে 20টা পেপার পড়তে হবে। আর ম্যাক্সিমাম আপনি যদি ভবিষ্যতে কখনো আরো ভালো করতে চান, আরো ভালোভাবে পেপার লিখতে চান, তাহলে আপনার কিংবা ওই টপিকটা সম্পর্কে আরো ভালো জানতে চান, তাহলে অ্যাটলিস্ট 50 থেকে 100 পেপার পড়তে হবে ওনার ভাষ্য মতে। তো এই তারপরে যে উনি যেটা বলছে যে 15 থেকে 20টা পেপার কিভাবে পড়বেন, উনি বলছে কম্পাইল দ্য লিস্ট অফ পেপারস মিডিয়াম অফ ব্লগস। এরপরে হচ্ছে 10% আপনি যে পেপার গুলো চুজ করছেন তার 10% আপনি পড়বেন। তো এখন ওই 10%-এ কি পড়বেন? সবগুলোই কিন্তু পড়বেন না, আপনি কিছু মানে ওই পেপার থেকে স্কিম করবেন। প্রথমে অ্যাবস্ট্রাক্ট দেখলেন যেটা আপনার টপিকের সাথে যাচ্ছে কিনা, সেই অ্যাবস্ট্রাক্ট পড়ার পরে আপনি ওইখান থেকে সবগুলা 10%-এর মধ্যে থেকে আপনি আরো আলাদা করবেন যে এই জিনিসগুলো আমার পেপারের সাথে যাচ্ছে, হ্যাঁ এই জিনিসটা আমার কাজে দিবে, এখান থেকে আমি আমার কিছু ইনক্লুড করতে পারি। সেই জিনিসটাই এই 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে স্কিপ আ ফিউ পেপারস, রিড আ ফিউ অফ দেম এন্ড দেন ডিসাইড হুইচ টু রিড মোর। এইভাবে আপনি মানে করবেন। দেন মানে আমরা যাচ্ছি, এটা আরেকটু এলাবোরেটলি যেটা বলা যায় কেমনে আমরা রিসার্চ পেপার পড়ব। তো এখানে যেটা বলা হয়েছে, প্রথমে কখনোই আমরা প্রথম থেকে একবারে লাস্ট পেজ পর্যন্ত পড়বো না পেপারে। এটা আমাদের মানে মোটিভেশন নষ্ট করে দেবে, কারণ দেখা যাবে অনেক ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে। যদি আপনারা মেশিন লার্নিং, এআই নিয়ে করেন কিংবা নেটওয়ার্কিং এরও কিছু ম্যাথমেটিক্যাল টার্ম থেকে থাকে, মানে আমি কয়েকটা পেপার দেখছি। এখন মানে ম্যাথমেটিক্যাল টার্ম গুলা আপনাদের মাথায় নাও যেতে পারে যদি আপনি প্রো লেভেলের কোনো মানুষ না হয়ে থাকেন, মানে আপনি অনেক ভালো জানেন, আগে থেকে আইডিয়া আছে, তাহলে ওই জিনিসগুলো স্কিপ করে যাবেন। পড়বেন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রো এন্ড কনক্লুশন,
এই জিনিসটা কয়েকবার করে পড়বেন, দেন আপনি বুঝতে পারবেন যে এই জিনিসটা আমি মানে বুঝতে পারছি, কিংবা আমার আইডিয়া আসতেছে যে এই জিনিসটা আমি আমার পেপারের সাথে রিলেট করতে পারতেছি, আমার টপিকে রিলেট হচ্ছে। এই তারপরে হচ্ছে কি করতে যেটা বললাম যে আমরা টাইটেল, অ্যাবস্ট্রাক্ট, ফিগার এন্ড এক্সপেরিমেন্ট এই জিনিসগুলো পড়ে থাকবো। হৃদয় জি জি একটু শব্দ করছে আর কি, মেবি। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে যেটা বলতেছিলাম, এরপরে হচ্ছে আমরা কনক্লুশন ফিগার পড়ে আমরা বাকিটা স্কিপ করে যাব। প্রথম মতো যে সময় আমরা প্রথম দিক থেকে পড়বো, এর প্রথম দিক থেকে পড়ার জন্য আমাদের ম্যাথমেটিক্যাল টার্মগুলো আসলে ইগনোর করা উচিত, যদি আপনি মানে আপনার টপিক সম্পর্কে আর আইডিয়া নিতে চান। যেটা অ্যান্ড্রিউ এনজিও ওর ইয়াতে বলেছিল, একটা ভিডিও আছে, আপনারা সার্চ দিবেন হাউ টু রিড আ রিসার্চ পেপার বাই অ্যান্ড্রিউ এনজি, ইউটিউবে একটা লিংক পেয়ে যাবেন। উনি দেখবেন আরো সুন্দর মতো গুছিয়ে বলছে। তারপরে হচ্ছে এই সেম কথা, রিড দ্য রেস্ট বাট স্কিপ দ্য ম্যাথ, রিড হোল বাট স্কিপ দ্য পার্টস দ্যাট ডোন্ট মেক সেন্স। উনি মানে ঘুরিয়ে ফিরে এই একই কথা বলেছে, যেটা আপনার বোঝার ভিতরে নাই সেটা স্কিপ করতে বলছে। তো এখন রিসার্চ পেপার পড়তে পড়তে আপনার অনেক, যেটা মানে একজন, আপনি যদি আসলে রিসার্চার হতে চান তাহলে আপনার মাথায় এই জিনিসগুলো আসতেই হবে, যে আমি এই পেপারটা পড়লাম, এই পেপারটা আমাকে কি বলতেছে। মানে আপনার কোশ্চেন আসতে হবে এরকম যে এই পেপারে আসলে কি চাচ্ছে, কি দিচ্ছে, বা মানে কি আউটপুটটা আমি পাচ্ছি। এখানে এই জিনিসটা বলা হচ্ছে অথর কি অ্যাকমপ্লিশ করতে চাইছে, তারপরে হচ্ছে তার পেপারের অ্যাপ্রোচটা কি ছিল, কি কি পয়েন্ট ছিল, তারপর আপনি কি ওইখান থেকে ইউজ করতে পারেন। আর উনি যে কিছু রেফারেন্স দিবে, উনারও তো বিবলিওগ্রাফি কিছু থেকে থাকবে, যে এই রিলেটেড কিছু রিসার্চ আগে করা হয়েছে, ওইখান থেকে আপনি আবার আপনি আপনি টান দিয়ে নিতে পারেন যে এই টপিকগুলো মানে ওইখানে যে রেফারেন্স গুলা সেগুলো থেকে আমি কিছু পাই কিনা। সেটা একটা বিষয় ওই পেপারের মাধ্যমে আসতে পারে। তো এখন হোয়ার টু ফাইন্ড দ্য রিসার্চ পেপার, আমরা কই রিসার্চ, যেটা প্রথমে বলছিলাম যে গুগল আমাদের বড় বন্ধু, গুগলে সার্চ করলেই অনেক জিনিস চলে আসবে ওই টপিকটা ধরে। মনে করেন আপনি রিসার্চ করতেছেন ইয়ার উপরে, স্পিচ রিকগনিশন যেটা বললাম, আপনি ধরে সার্চ দিবেন যে স্পিচ রিকগনিশন রিসার্চ পেপার, এইভাবে লিখলে অনেকগুলো পেপার চলে আসবে। এই কয়েকটা উল্লেখযোগ্য সাইটের নাম বলা হয়েছে এখানে, রিসার্চ গেট আছে, গুগল স্কলার, প্লস, স্প্রিঙ্গার। এই এখন আমরা যেটা আরেকটু যেটা বলবো, যে হাউ টু রাইট দ্য পেপার, যেটা প্রথমে বলছিলাম যে প্রথমে বেসিক রাইটিং থেকে শুরু করবেন, দেন ওটাকে মডিফাই করতে করতে আপনার একটা পর্যায়ে এসে পৌঁছবে। কারণ রিসার্চ এমনি একটা ক্রিটিক্যাল বিষয়, যে এটা সহজেই হয়ে যাবে না, এটার পিছনে আপনাকে মোটামুটি ভালোই টাইম দিতে হয়। এটা এইভাবে টাইম যদি আপনি দিতে থাকেন, দেখবেন একটা না একটা পর্যায়ে আপনার মানে ভালো পেপার তৈরি হয়ে যাবে। তো বেনিফিটস গুলা কি আমাদের রিসার্চ করার? অনেকে বলে থাকে যে রিসার্চ আসলেই মানে এই কোর্সটাই দেওয়া উচিত ছিল না, এই কোর্সের বদলে মানে একটা অপশনাল কোর্স দিলে ওটা করে ফেলতাম, যেটা আমি বলছি এক পর্যায়ে। বেনিফিট যেটা হচ্ছে আপনি আপনার এক্সপেরিয়েন্স আর থিঙ্কিং এর আপনি একটা এক্সপেরিয়েন্স পাবেন থিঙ্কিং আর হচ্ছে অ্যানালিটিক্যাল স্কিল ইমপ্রুভ করার জন্য, যেটা একটা আমাদের জীবন মানে সিএসসি ফিল্ড কিংবা যে কোনো টেকনিক্যাল ফিল্ডে একটা স্পেশাল দিক। মানে অ্যানালিটিক্যাল স্কিলটা হচ্ছে শুধু সিএসসি টেকনিক্যাল না, সব ধরনের ফিল্ডেই এটা একটা স্পেশাল স্কিল। যার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ভালো, সে মানে অনেক দূর যেতে পারে আমার জানা মতে। তারপরে আপনি কি করতে পারেন, মানে আপনার রেগুলার স্টাডিজ এর বাইরে একটা নতুন টপিক নিয়ে
জানতে পারেন, ওই সম্পর্কে আরো ডিপ আইডিয়া নিতে পারবেন। কোনো কেউ যদি আপনার ওই টপিক সম্পর্কে জিজ্ঞাসা করে কিংবা জানতে চায়, তাহলে আপনি আরো ভালোভাবে বলতে পারবেন। আর হচ্ছে আর একটা রিসার্চের যেটা বেনিফিট, আপনি যদি আপনার যদি ভালো পেপার থেকে থাকে, আপনি বিদেশের ক্ষেত্রে একটা মানে বিদেশের ভার্সিটি গুলো কিন্তু আপনার রিসার্চ অনেক ফ্যাক্ট করে থাকে, আপনার কত কি পরিমাণ রিসার্চের আইডিয়া আছে কিংবা নলেজ আছে। সেই ক্ষেত্রে ভালো ভালো ইউনিভার্সিটি গুলো আপনার এই জিনিসটা মানে ফোকাস করে থাকে। আরেকটা জিনিস যেটা হচ্ছে, আপনি আপনার ফ্যাকাল্টির সাথে কিংবা কোনো অর্গানাইজেশনের সাথে কিংবা আপনার কোনো পছন্দ পার্সনের সাথেও ডিরেক্টলি ইন্টারাকশন করতে পারবেন। আপনাদের ভিতর থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে, বন্ডিং ক্রিয়েট হবে, যেটা আমাদের সাথে মিজান স্যারের সাথে আমাদের তৈরি হয়েছে। এই জিনিসগুলা মানে রিসার্চের এই জিনিসগুলা অনেক ভালো একটা বেনিফিট দিয়ে থাকে। তো এই মানে আমার মানে প্রেজেন্টেশন স্লাইড ছিল। আর যেটা বলতে চাই, মানে রিসার্চে যখন আমরা ফেস করি মানে আমাদের ভার্সিটি ফাইনালে ডিফেন্স যেটা দেই, সেই ক্ষেত্রে কিছু কোশ্চেন করা হয়ে থাকে। এই কোশ্চেনগুলো মোটামুটি আপনার রিসার্চ রিলেটেডই থাকবে। যেমন ধরেন, আপনি যে রিসার্চটা করেছেন সেই সম্পর্কে আপনার টিচার আপনাকে আস্ক করতে পারে যে এই টপিকটা কেন, কি মানে আপনি কি করতে চেয়েছেন। আপনি যদি আপনার যদি কোড থেকে থাকে আপনার রিসার্চ পেপারে, আপনি যদি ওটা দেখান, ওইখান থেকে আবার টিচাররা আস্ক করতে পারে যে আমাকে এই জায়গাটা বুঝিয়ে দাও, এখানে কেন হয়েছে, কিভাবে কি হয়েছে, কি আউটপুট। এই এই বেসিক কোশ্চেন গুলোই করে থাকে। আর এই মানে এখন আর কিছু বলার নাই, মানে আমার এই ইয়াগুলাই বলার ছিল। এখন যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আপনারা করতে পারেন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি কিসের উপর রিসার্চ করছিলেন ওটা জানতে পারি? ভাই, আমি করছিলাম হচ্ছে অ্যারিমা মডেল উইথ এক্সপোনেনশিয়াল স্মুথিং, হচ্ছে কোভিড-19 এর উপরে অ্যারিমা মডেল এন্ড এক্সপোনেনশিয়াল স্মুথিং। আচ্ছা আচ্ছা ভাই, আর রিসার্চটা কি মানে টোটালি নিজের আইডিয়া এরকম হইতে হয়? মানে আমার নিজের থেকে একটা আইডিয়া আসবে সেটা নিয়ে করব এরকম হইতে হবে? এরকম না, যদি মনে করেন আপনার কোনো পার্টিকুলার ইন্টারেস্ট থাকে, তাহলে আপনার ওই ইন্টারেস্টের প্রতি যাওয়া উচিত। কারণ যেটা আপনার ইন্টারেস্ট নাই, সেটাতে অন্য কেউ যদি আপনাকে বলে যে আপনি এটাই করেন, তাহলে কিন্তু আপনি ইন্টারেস্ট পাবেন না। মেইন জিনিসটা হচ্ছে আপনার ইন্টারেস্ট, যেটা আপনার ইন্টারেস্ট থাকবে আমি মনে করি সেটাই আপনার ফোকাস করা উচিত। মানে আমি মানে বলতেছি যে মানে ডিফারেন্সটা কি, যে আমি অনেক রিসার্চ পেপার পড়লাম, দেন সেগুলোর উপরে আমি আবার এগুলাই গোছায় ফিরে লিখতেছি আর কি। সিম্পল সেন্টেন্সে কমপ্লেক্স, কমপ্লেক্সকে কম্পাউন্ড, মানে নাকি আমার নিজের আইডিয়া, মানে এটার উপরে আলাদা একটা আইডিয়া যেটা এখনো কেউ দিতে পারেনি, এরকম কোনো আইডিয়া? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো আপনাকে বলা হইলো যে মনে করেন আপনি একটা এক্সিস্টিং কাজ আছে, যেমন ধরেন স্পিচ রেকগনিশনের একটা রিসার্চ পেপার আছে, সেই পেপারটা তার আউটপুট দিছে হচ্ছে 96%, কি বলবো, এটা হচ্ছে 96% আরে অ্যাকিউরেসি আছে, 96% অ্যাকিউরেসি। আপনি এখন যদি ওটাকে আরেকটু ঘষা মাজা করে কিংবা আরো নতুন অ্যালগরিদম এর সাথে তুলনা করে কিংবা আপনার একটা অ্যালগরিদম তৈরি করে যদি ওটাকে 97% করতে পারেন, তাহলে কিন্তু ওইটাই আপনার রিসার্চ, ওইটাই আপনার জন্য সাকসেস। সেই সময় আপনাকে ওইটা মানে আপনার রেকগনাইজ করবে যে এটা আপনি 97% করতে পারছেন, যেটা আগের মডেলে কিংবা এক্সিস্টিং পেপারে 96% ছিল। মেইনলি কাট মানে যারটা যত ঠিক থাকবে সেটাই হলো চান্সটা পাবে, তাই না? মানে যার অ্যাকুরেসি যত বেশি থাকবে। হ্যাঁ হ্যাঁ, রিসার্চ পেপারের জিনিসটাই তো এটা। আপনার এক্সিস্টিং প্রজেক্ট কিংবা নতুন কোনো আইডিয়া নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলেও হবে, আর যদি এক্সিস্টিং প্রজেক্ট করতে চান তাহলে ওটা আপনার ইমপ্রুভমেন্ট থাকতে হবে। যেমন আগেরটা যদি
ওই যেটা বললাম 96% থাকে, আপনি 97% করে দেখাইলেন, সেটা আপনার সাকসেস। আর কেউ? আর ভাইয়া রিসার্চ পেপার পড়ার জন্য মানে ভালো ওয়েবসাইট এরকম কিছু রেফার করতে পারবেন? আচ্ছা ভাই, বললাম তো, প্রথমে মনে করেন গুগল স্কলারে ঢুকবে, সার্চ গুগল স্কলার, মানে আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে ও আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। গুগল স্কলার লিখে সার্চ দিবেন, ওইখানে যে আপনি মানে পেপারের নাম লিখে কিংবা ডাইরেক্ট গুগলে সার্চ দিতে পারেন ওই পেপার ধরে, মানে টপিকটা ধরে। ভাই আর ওই টপিক সিলেক্ট করার পর ওই পেপারটা কিভাবে লিখবো একটু যদি বলতেন, একটু লেট হয়ে গেছে আসতে আর কি জয়েন করতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, এটা রেকর্ডের ক্লাসটা একটু দিয়ে দেন, আমারও আসতে লেট হয়ে গিয়েছে। রেকর্ড রেকর্ড কি আমি স্টার্ট করছিলাম? হয়তো কেউ একজন করছে, আমি জানি না, আমি স্টার্ট করতে ভুলে গেছি। মেবি মেবি স্যার করছে, ঠিক আছে, স্যার করছে মনে হয়। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, যে মানে রিসার্চ পেপার বা টপিক সিলেক্ট করার পরে যেভাবে আপনি মানে প্রথমে রাইট করা স্টার্ট করবেন, আপনি প্রথমে মনে করেন পেপারটা সিলেক্ট করলেন, আপনি টপিকটা সিলেক্ট করলেন, টপিকটা সিলেক্ট করার পরে আপনি ওই টপিক ধরে বিভিন্ন রিসার্চ সার্চ দিবেন, যদি আগে কাজ হয়ে থাকে গুগলে সার্চ দিলেন, আপনি ওই ধরনের অনেক পেপার পেয়ে যাবেন যদি কাজ হয়ে থাকে। ওই পেপারগুলো আপনি পড়া শুরু করবেন, সম্পূর্ণ পেপার পড়বেন না, মনে করেন 10টা আপনি ধরলেন, ওই 10টার ইন্ট্রোডাকশন, অ্যাবস্ট্রাক্ট, কনক্লুশন আর কিছু গ্রাফ দেখবেন, ওইখানে ফিগার যেগুলো থাকবে। ম্যাথমেটিক্যাল পার্ট আপনি এক্সক্লুড করে যাবেন যদি প্রথম দিকে। এরপরে আপনি ওইখান থেকে বুঝবেন যে আপনার টপিকের সাথে ওই পেপারগুলোর আইডিয়া আপনার কাজে যাচ্ছে কিনা। যদি যেয়ে থাকে তাহলে আপনি মোটামুটি ওইখান থেকে যা আন্ডারস্ট্যান্ডিং পাবেন সেটা একটা আপনার নোটবুক কিংবা আপনি যেখানে লিখেন মোটামুটি ড্রাফট করে রাখবেন যে এই জিনিসটা এইভাবে কাজ করছে। এইভাবে মানে আপনার রাইটিংটা স্টার্ট করবেন। দেন মানে আস্তে আস্তে আপনি যখন আরো ডেপথে চলে যাবেন, পুরো ম্যাথমেটিক্যাল পার্ট পড়বেন, তখন আপনার আরো ভিতরে আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে, আপনি মানে পেপারটা ভবিষ্যৎ আরো গুছায়া লিখতে পারবেন আস্তে আস্তে। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ ভাই বুঝছি ভাই। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা ভাইয়া, টপিকটা কিভাবে চুজ করা হয়? এটা কি স্যার নিজেরা করে দেয় নাকি আমাদের থেকে যদি থাকে ওইটা এটা দিয়ে? মানে আপনি যদি আপনার মাথায় যদি কোনো মানে আইডিয়া না এসে থাকে তাহলে আপনার স্যারের কাছে যাইতে হবে। আর যদি আপনার মাথায় আইডিয়া থেকে থাকে যে আমি এই জিনিসটা নিয়ে কাজ করতে চাই, তখন আপনি আপনার আইডিয়া ইমপ্লিমেন্ট করবেন। যদি একান্তই আপনার কোনো আইডিয়াই না থাকে তাহলে স্যার যেটা দিবে সেটাই করতে হবে। এর জন্য মানে ওই ভাইয়াটাকে বললাম, যদি আপনার ইন্টারেস্ট আপনার যেটাই আছে সেটাতেই কাজ করা উচিত। ইন্টারেস্টের বাইরে কাজ করতে গেলে দেখবেন আপনি একটা পর্যায়ে যে হতাশ হয়ে যাবেন যে এই টপিকটা আমার আসলে যায় না আমার সাথে। একটা কোশ্চেন ছিল। বল বল। আচ্ছা, রিসার্চ পেপার আসলে গ্রুপে করলে কতটুকু বেনিফিট পাওয়া যায়, আর মানে পার্সোনালি মানে একজন করলে বা সিঙ্গেল করলে কতটা বেনিফিট পাওয়া মানে হয় আর কি, উপকার হয়? উপকার বলতে আর কি, আহ যদি গ্রুপে করা হয় তাহলে মানে কতটুকু হেল্প পাওয়া যায় আর কি, হুম। ঠিক আছে, বা কতটুকু উপকার হয়, আর সিঙ্গেল করলে মানে কিরকম হয় বিষয়টা? আচ্ছা, এইখানে জিনিসটা হচ্ছে আমরা মানে যেহেতু ভার্সিটিতে পড়ি সেহেতু একটা গ্রুপ হইলে আমরা কি করি, এক গ্রুপের একজন কাজ করবে, বাকি 3জন বসে থাকবে, 4জনের গ্রুপ হইলে, কিংবা 2জন করবে, 2জন বসে থাকবে।
এই জিনিসটাও যেরকম আছে সেরকম আবার কিছু কিছু দেখা যাবে গ্রুপ ক্রিয়েট হয় যেখানে সবাই মানে কন্ট্রিবিউট করতে চায় যে আমি এই জিনিসটা জানি, আমি এটা করতেছি, তুই এই জিনিসটা জানিস, তুই এটা কর। সেই ক্ষেত্রে মানে সবার আইডিয়া একসাথে কাজে কাজে লাগে। যদি গ্রুপ হয় যে আমি আপনারা দুইজন কাজ করতেছেন আর দুইজন নাই, মানে ওদের কোনো খোঁজ নাই, পরীক্ষার আগের দিন দেখা যাবে যে আসছে, আমার প্রেজেন্টেশন স্লাইডটা দে আমি একটু পড়ি। এইভাবে করলে আসলে গ্রুপে কাজ করে কোনো লাভ নাই। আর আগের যেটা বললাম, যদি সবাই বলে যে আমি এই অংশটা পারি, কিংবা তুই এখানে আটকে গেছিস, আমি এই জিনিসটা বলে দিচ্ছি, এটা এইভাবে হবে, তাহলে কাজ করে মজা আছে। আর এই জিনিসটার বেনিফিট অনেক বেশি, সবার আইডিয়া একজন একজন জানতে পারছে, আরেকজনের সাথে আইডিয়া শেয়ার করতে পারতেছে। আর যেটা একা 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 হইলে সবচেয়ে বড় যে মানে সাইড ইফেক্টটা, সেটা হচ্ছে আপনি কারোর সাথে কোনো নলেজ শেয়ার করতে পারতেছেন না, কিংবা আপনার আইডিয়া একটু ওয়েট ওয়েট হ্যালো। আচ্ছা, আপনার আইডিয়াটা হচ্ছে আগের হয়তো আপনার আইডিয়াটা কারোর সাথে শেয়ার করতে পারছেন না, কিংবা শুধু একমাত্র স্যারই ভরসা আর গুগল ভরসা, মানে এই জিনিসটাই এরকম। তবে বেনিফিট আছে, আপনি বেনিফিটের থেকে অবশ্যই সাইড ইফেক্টটাই বেশি, শেয়ারের একটু কম থাকে। মানে যদি সিঙ্গেল করা হয় তাহলে জাস্ট সাইড ইফেক্ট এতটুকু যে কারোর কাছে কোনো কিছু শেয়ার করা যায় না, যে আমি এই বিষয়টা বুঝছি, এই জিনিসটা আসলে ঠিক আছে কিনা, জাস্ট স্যার ছাড়া অন্য কারোর সাথে মানে বিষয়টা শেয়ার করা যায়। বাইরের কেউ। আচ্ছা আচ্ছা। আর গ্রুপে করলে হচ্ছে সবার সাথে আইডিয়া শেয়ার করা যায়, আরেকজনের আইডিয়া সম্পর্কে জানা যায়, তাড়াতাড়ি করা যায় কাজটা। আচ্ছা, অবশ্য থ্যাংক বিএসসি ইউ। লেভেলে, এমএসসি পিএইচডি আলাদা কথা, ওটা একা গেলেই বেটার। 5 বছর। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, আর কারো কোশ্চেন? হ্যাঁ, ওই যে রিপোর্ট বা বুকটা আগে শুরু করব নাকি পেপারটা, মানে কোনটা আগে দেখতে হবে আর কি? রিপোর্ট বা বুক? বুঝলাম না। টপিক সিলেক্ট করার পর মানে দ্বিতীয় কাজ কি ভাই? আমাদের দ্বিতীয় কাজে কি আপনার পেপারটা খোঁজা, নাকি ওই যে রিপোর্ট লিখতে হয় নাকি একটা দেখলাম এখানে? হ্যাঁ, আপনি টপিক সিলেক্ট করার পরে আপনি হচ্ছে আপনার পেপার গুলো খুঁজবেন, মানে আপনার ওই আপনি যে টপিকটা লিখেছেন মানে চুজ করেছেন সেই জিনিসটা আরো ডেপথ জানবেন গুগল থেকে, কিংবা অন্যান্য মিডিয়াম সাইট আছে, ব্লগ সাইট আছে, ওই জিনিসটা মানে জানবেন। এই যে এখানে বলা হয়েছে একটি টপিক চুজ করার পরে আপনি আপনার ওই টপিকটা সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করবেন, দেন ওই ইনফরমেশন গুলো কালেক্ট করে আপনি পেপার কালেকশনের দিকে যাবেন। সেখান থেকে আপনি অ্যাটলিস্ট 10টা পেপার, মানে ভালো ভালো 10টা পেপার পড়বেন। সেই পেপার গুলো যে মানে পেপার পড়ার কয়েকটা স্টেপ বলা হয়েছে, স্টেপের ভিতরে হচ্ছে বললাম যে আপনি টাইটেল, ইন্ট্রোডাকশন, টাইটেল, ইন্ট্রো এন্ড অ্যাবস্ট্রাক্ট এন্ড কনক্লুশন, এই জিনিসগুলো পড়বেন। দেন পড়ার পরে দেখবেন আপনার বিভিন্ন ধরনের কোশ্চেন আসতেছে, বিভিন্ন মানে আরো জানার ইচ্ছা করতেছে, সেই জিনিসগুলো আরো মানে আপনি এক্সট্রা ভাবে জানার চেষ্টা করবেন। মানে এখানে যেটা বলা হয়েছে, নো মোর অ্যাবাউট ইওর টপিকস এন্ড রিথিং। দেন আপনি যাবেন হচ্ছে আপনার রাইটিং পেপারের দিকে। পেপারের রাইটে আপনি এটা মানে আপনার মেইন রাইটিং থাকবে না, আপনার মোটামুটি একটা ড্রাফট টাইপের রাইটিং থাকবে, যেখানে আপনি যা বুঝেছেন, মানে যে পেপারগুলো কালেক্ট করে করেছেন সেখান থেকে আপনি কি বুঝলেন, মানে ওই পেপারটা কি করতে চাইছে, কি তার আউটপুট, সেই জিনিসগুলো আপনি একটা জায়গায় ড্রাফট করে কিংবা নোট করে রাখতে পারেন, যেটা ভবিষ্যতে আপনার যে ফাইনাল পেপারটা হবে সেটার সাথে ইনক্লুড করে ম্যাচ করে মানে পেপারটা আগে নিতে পারবেন।